সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে আবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। 24 ঘণ্টার মধ্যে এটি ছিল তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে হামলার ঘোষণা দিয়ে বলেন, ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরও বলেন, হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পেরেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পেরেছেন। ইয়েমেনি বাহিনী বলেছে, তারা ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছেন, যার মধ্যে টানা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলাগুলোর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর দেয়নি। গত কয়েক সপ্তাহে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইয়েমেনি বাহিনী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। এর আগে গাজায় চালানো আগ্রাসনের জবাবে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোতেও অব্যাহতভাবে হামলা চালান হুথিরা। তবে গত 6 মে ওমানের মধ্যস্থতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন, যা ইসরায়েলি কর্মকর্তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার বলেছে, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য এবং মূল্যবোধকে লক্ষ্য করে যে কোনো হুমকি বা অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী পুনর্শক্তি ও কর্তৃত্বের সঙ্গে প্রতিক্রিয়া জানাবে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের নির্লজ্জ প্রেসিডেন্টের উচিত ইরান সম্পর্কে কথা বলার আগে এই ইসলামী বিপ্লব, দৃঢ় প্রতিরক্ষা এবং ট্রু প্রমিস অপারেশন 1 ও 2-র ইতিহাস পর্যালোচনা করা, যাতে তিনি নিজের ভুল হিসাব সম্পর্কে বুঝতে পারেন। গত বছর গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইরান ট্রু প্রমিস 1 ও 2-র মাধ্যমে তার সামরিক শক্তি প্রদর্শন করেছিল। একসঙ্গে শত শত মিসাইল আঘাত এনেছিল ইসরায়েলে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বলে জানায় ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো। গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের কাছে যুক্তরাজ্যের অস্ত্র রফতানি বন্ধের দাবিতে লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটের বাইরে শুক্রবার বিকালে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন বা পিএসসি আয়োজিত এই বিক্ষোভ থেকে ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানানো হয় এবং এই গণহত্যায় যুক্তরাজ্য জড়িত রয়েছে বলে অভিযোগ করা হয়। এই বিক্ষোভ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমির সাম্প্রতিক মন্তব্যের পর অনুষ্ঠিত হল, যেখানে তারা গাজায় ইসরায়েলের পদক্ষেপকে জঘন্য এবং ফিলিস্তিনিদের দুর্ভোগকে ভয়াবহ বলে অভিহিত করেছেন। তবে বিক্ষোভকারীরা যুক্তি দিচ্ছেন, কেবল কথা যথেষ্ট নয়, বরং তারা সুনির্দিষ্ট পদক্ষেপ, বিশেষ করে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানাচ্ছেন। সেখানে রাজনৈতিক কর্মী, শিক্ষাবিদ ও সাংবাদিক জন রিচ বলেন, আমরা দাবি করছি তারা তাদের কথাকে কাজে পরিণত করুন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন। ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও যুক্তরাজ্য ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির লাইসেন্স অনুমোদন অব্যাহত রেখেছে, যার মধ্যে সংঘাতে ব্যবহৃত মার্কিন F-35 যুদ্ধ বিমানের যন্ত্রাংশও রয়েছে। যদিও সরকার 2024 সালের সেপ্টেম্বরে কিছু অস্ত্র রপ্তানির লাইসেন্স স্থগিত করার ঘোষণা দিয়েছিল। সমালোচকরা উল্লেখ করেছেন, ইসরায়েলে অস্ত্রের সামগ্রিক সরবরাহ তেমন কমেনি। র্যালিতে উপস্থিত থেকে সাবেক লেবার নেতা জেরেমি করবিন সরকারি বক্তব্য ও নীতির মধ্যেকার বিরোধ তুলে ধরেন। করবিন জানান, 4 জুন তিনি হাউস অব কমন্সে একটি বিল পেশ করার প্রস্তুতি নিচ্ছেন, যার মাধ্যমে গাজার যুদ্ধাপরাধে যুক্তরাজ্যের জড়িত থাকার বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত চাওয়া হবে। গাজার বিভিন্ন স্থানে গত 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত 76 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। শনিবার মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাভালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হত্যার জন্য ইসরায়েলি সেনাদের মধ্যে সামান্য অপরাধ বোধও নেই। হেসে খেলে কৌতুক করে বেসামরিক লোকদের হত্যা করছে তারা।
তারা জানান এই হামলায় অন্তত 50 জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, নিষ্ঠুরতম পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তরাঞ্চলে এখনও পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় যে সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে তা 1 চা চামচ পরিমাণের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত বছরের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 53,822 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,22,382 জন। তবে গাজার সরকারি নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে নিহতের সংখ্যা এরই মধ্যে 61,700 ছাড়িয়েছে, কারণ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে শরীফ চৌধুরী বলেন, ভারত যেভাবে ঔদ্ধত্য দেখাচ্ছে এবং ন্যারেটিভ ছড়াচ্ছে তাতে বর্তমানে আবহে যে কোনো সময় স্ফুলিঙ্গ দেখা দিতে পারে। তিনি বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। শরীফ চৌধুরী জানান, পাকিস্তান ও ভারত দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি। এটা একটা অযৌক্তিক ধারণা। কিন্তু আপনারা দেখছেন বেশ কিছুদিন ধরেই ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয়। ISPR এর মহাপরিচালক বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তান অত্যন্ত পরিপক্কতার সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি রোধ করেছে। তিনি বলেন, আমরা শান্তিকে অগ্রাধিকার দিই, আমরা শান্তি ভালোবাসি। এখন পাকিস্তানে আমরা শান্তি উদযাপন করছি, কিন্তু আমরা সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত। যদি যুদ্ধই প্রয়োজন হয় তাহলে যুদ্ধই হবে। বর্তমান আবহে যুদ্ধ এখনো বিকল্প কিনা জানতে চাইলে শরীফ চৌধুরী বলেন, প্রকৃত সংঘাত এখনও রয়ে গেছে। সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান ভারতের 6টি সামরিক উড়োজাহাজ ভূপাতিত করেছে বলে জানান শরীফ চৌধুরী। দেশটি চাইলে ভারতের আরও সামরিক উড়োজাহাজ ভূপাতিত করতে পারত, কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তা করেনি বলে উল্লেখ করেন তিনি। পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো ওঠা উচিত তা তোলা হচ্ছে না বলে মন্তব্য করেন শরীফ চৌধুরী। তিনি বলেন, নিরাপত্তার এত বড় গাফিলতি কিভাবে হলো সেই বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। শরীফ চৌধুরী বলেন, এই ঘটনার নেপথ্যে যে কারণ রয়েছে সেগুলো বোঝার আগ্রহ কারো মধ্যে নেই। যারা নিপীড়ন এবং অবিচারের কথা বলছেন তাদের কণ্ঠস্বর শুনতে ভারত প্রস্তুত নয়। এই ঘটনাগুলো সেই অবিচারেরই ফলাফল, যা তারা নিজেরাই করেছেন। যুদ্ধবিরতি প্রসঙ্গে পাকিস্তানের এই সামরিক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে এক্ষেত্রে কৃতিত্ব দেওয়া উচিত এবং বিষয়টা প্রশংসনীয়। অন্যদেরও একই ইচ্ছা ছিল এবং ভারতও প্রকাশ্যে বলেছিল তারা আরও উত্তেজনা বাড়াতে চান না। তাই আমরা বললাম, ঠিক আছে, যুদ্ধবিরতি কেন নয়। এদিকে পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে এক দেশ অপর দেশের বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছিল তার মেয়াদ আরেক দফায় বাড়ানোর ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। শুক্রবার উভয় দেশের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। আগামী 24 জুন পাকিস্তানের স্থানীয় সময় ভোর 4:59 পর্যন্ত পাকিস্তানের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পাকিস্তানের ঘোষণার পর ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, সামরিক বিমান সহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী 23 জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।